হ্যালো, ওয়েলকাম টু দ্য স্কুল অফ সোহান রেজা। আমরা এখানে যেটা করছি, কত সহজে ইংরেজিটাকে সাধারণের বোঝার জন্য আমরা উপস্থাপন করতে পারি এটা করছি। এবং অলরেডি আমরা গ্রামারের উপরে দুটো ক্লাস নিয়েছি, এটা 3 নম্বর ক্লাস। যারা এখনও এই ক্লাসগুলো দেখেননি তারা আমার চ্যানেলে একটু পেছনে যেয়ে দেখে নিতে পারবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর এরপরে আগামী সপ্তাহের প্রত্যেকটা ক্লাস হবে আমাদের কি করে আমরা কমিউনিকেট করতে পারি আমাদের ডেইলি ইউজেসের জন্য। ওকে, এবারে আমরা চলে যাই। আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা জানি ডিপেন্ডেন্ট ক্লজ আমরা কোথায় ব্যবহার করছি? শুধুমাত্র দুটো সেন্টেন্সে, একটা হচ্ছে কমপ্লেক্সে এবং একটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডে। কারণ আমরা যে সেন্টেন্সের 4টা প্রকার পাই, সিম্পল মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কম্পাউন্ড মানে সেখানে 2 বা তার অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর কমপ্লেক্স এবং কমপ্লেক্স কম্পাউন্ড। এখানে কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে কি প্রয়োজন হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজের। তো আমরা একটু দেখে নিই ডিপেন্ডেন্ট ক্লজটা কয় ধরনের। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এই 3টার উপরে আলাদা প্রচুর বড় ক্লাস হতে পারে, প্রত্যেকটাই খুব ভালো মতো বোঝানোর ব্যাপার রয়েছে। এটা আমি তাদের জন্যই নিব যারা হচ্ছে অ্যাডভান্স লেভেলে ইংরেজিটা শিখতে চাই তাদের জন্য। তাছাড়া সাধারণভাবে বোঝার জন্য যে ধারণাটুকু দরকার সেটা আমি আজকের ক্লাসে দিচ্ছি। নাউন ক্লজ প্রথমে আসে। নাউন ক্লজের কথা যদি আমি বলি, তাহলে নাউন ক্লজ আমরা কি ব্যবহার করি দেখেন। নাউন ক্লজটা অ্যাকচুয়ালি কিভাবে ফাংশন করছে এটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট কাজ। কারণ আমরা চিনতে শিখছি সবার প্রথমে কিভাবে গঠন হলো, এটা কিভাবে কাজ করছে, স্ট্রাকচারাল এইসব কোনো ব্যাপার নিয়ে আমরা কথা বলবো না। আমরা শুধু কথা বলবো নাউন ক্লজটা বাক্যে কিভাবে কাজ করতে পারে। তাহলে আমরা আগে একটু জানি নাউনটা কিভাবে কাজ করে। নাউনটা কাজ করে সাবজেক্ট হিসেবে, অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট হিসেবে এটা বুঝতে পারে এবং সেটা কি বসবে, নাউন যেমন বুঝতে পারে সেটা বুঝতে পারে নাউন ক্লজ হিসেবেও। যেমন এখানে আর কি হিসেবে বুঝতে পারে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে, অর্থাৎ এটা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে বুঝতে পারে। আর কি হিসেবে বুঝতে পারে, এটা বুঝতে পারে হচ্ছে অবজেক্ট হিসেবে। ঠিক তেমনি অবজেক্টিভ কমপ্লিমেন্টও হয়। এবং এর পাশাপাশি যে জিনিসটা দরকার মানে যেটা বসে সেটা হলো অবজেক্ট অফ প্রিপোজিশন। এইভাবে এই কয়েকটা উপায় হচ্ছে আমাদের নাউন ক্লজটা বসে। তো চলুন দেখে নিই এগুলোর এক্সাম্পল। সো নাউন আমরা একটু আগে জানলাম যে কাজ করবে সাবজেক্ট হিসেবে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে, অবজেক্ট হিসেবে বা অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে। এখানে 4টা এক্সাম্পল আছে, আমরা একটু দেখি। কি বলা হচ্ছে, হোয়াট হি সেইড ইয়েস্টারডে ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট হি সাবজেক্ট সেইড ভার্ব। কিন্তু এটা কিন্তু পুরো মিনিং ক্লিয়ার করছে না, তাই না? হোয়াট হি সেইড ইয়েস্টারডে, কারণ এটার মূল ভার্বটা হচ্ছে ইজ। তাহলে এই ইজের ভার্ব সাবজেক্টটাকে আমরা সেইডের সাবজেক্ট পেলাম হি, কিন্তু এই ইজের সাবজেক্টটা হচ্ছে এই যে পুরো অংশটুকু, অর্থাৎ সে যা গতকালকে বলেছিল। অর্থাৎ এটা কি হিসেবে কাজ করছে, সাবজেক্ট হিসেবে কি কাজ করতে পারে, নাউন কাজ করতে পারে। এবং যেহেতু না ক্লজ মানে আমরা জানি যে সেখানে একটা টেন্স ভার্ব থাকবে যেখানে সেইড পাস্ট টেন্স বোঝাচ্ছে এবং সাবজেক্ট থাকবে সাবজেক্ট, তাহলে সেটা কি হয়ে গেল, একটা ক্লজ হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে, হোয়াট হি সেইড ইয়েস্টারডে, এটা কিন্তু পুরোপুরি নিজে অর্থ প্রকাশ করছে না। কারণ ডিপেন্ডেন্ট ক্লজের শর্ত কি, যেটা নিজে স্বয়ংসম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারবে না। তাহলে হোয়াট হি সেইড ইয়েস্টারডে ইজ নট ইম্পর্টেন্ট, এই পুরো অংশটুকু হচ্ছে এই ইজের সাবজেক্ট। অর্থাৎ নাউন ক্লজ কি হিসেবে কাজ করছে, সাবজেক্ট হিসেবে কাজ করছে। পরেরটাতে দেখি কমপ্লিমেন্ট হিসেবে কি কাজ করে। সাবজেক্টের কমপ্লিমেন্ট আমরা কখন বলি, যখন সাবজেক্ট যা অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে দেওয়া তথ্যটা এটার সাথে ইকুয়াল টুর মতো কাজ করে, তাই না? এটা আমরা এর আগেও জানি, না জানলে এখন জেনে নিচ্ছি। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই যে বি ভার্ব, যখনই আমরা সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে বলা তথ্য এটার মাঝখানে বি ভার্ব পাবো, তখনই সেটা কি হয়ে যায়, তখনই সেটা হয়ে যায় কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্টের কমপ্লিমেন্ট কিভাবে, ইউ হোয়াট উই কল ফ্রেন্ডলি, অর্থাৎ ইউ আর নট হোয়াট উই কল ফ্রেন্ডলি, তুমি তেমন না যাকে আমরা আসলে ফ্রেন্ডলি বলি, অর্থাৎ তুমি না ফ্রেন্ডলি। অর্থাৎ ব্যাপারটা একই সমান হয়ে যাচ্ছে এবং মাঝখানে কি আছে, বি ভার্ব। অর্থাৎ এটা কি হিসেবে কাজ করছে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। ওকে ফাইন। অবজেক্টে চলে যাই। অবজেক্টটা কি, আমরা জানি যে অবজেক্ট হতে গেলে কি হতে হবে, একটা ট্রানজিটিভ ভার্ব থাকতে হবে এবং ট্রানজিটিভ ভার্ব থাকার পাশাপাশি কি থাকবে, সেই ভার্বটা কিসের উত্তর দিবে, কি এবং কাকে, হোয়াট এবং হুম, তাই না? তাহলে কি হচ্ছে, হি অ্যাডমিটস, স্বীকার করলো, কি স্বীকার করলো, দ্যাট হি ইজ গিলটি, এই যে সে যে পুরো ব্যাপারটা স্বীকার করলো যে সে হচ্ছে দোষী, এইটা কিন্তু এইটার অবজেক্ট, এই পুরো অংশটা। এবং এখানেও কি আছে, একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, তাহলে পুরো ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, একটা
ক্লজ হচ্ছে, এবং এটা কি ধরনের ক্লজ? অবজেক্ট হিসেবে কাজ করছে যেহেতু, সেটা এটা হচ্ছে নাউন ক্লজ। ওকে, অবজেক্ট অফ প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও কি কাজ করতে পারে? নাউন কাজ করতে পারে। যেমন আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হোয়াট আদার্স থিঙ্ক, মানে অন্যরা কি ভাবছে সেটা নিয়ে আমি কেয়ার করি না, এবং এটা কিসের পরে বসেছে? প্রিপোজিশনের পরে, অর্থাৎ প্রিপোজিশনের পরে অবজেক্টের মতো কাজ করছে। তাহলে আমরা কি জানি? ডিপেন্ডেন্ট ক্লজ তিনভাবে কাজ করবে, তার এক নম্বর পার্টটাই হচ্ছে নাউন ক্লজ, এবং নাউন ক্লজ কি হিসেবে কাজ করবে? সাবজেক্ট হিসেবে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, অথবা অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে। তাহলে চলো এবার আমরা দেখি নিই কি করে অ্যাডজেক্টিভ ক্লজ কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ কি আসলে? অ্যাডজেক্টিভ কি করে? নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন সম্পর্কে সে একটা তথ্য দিবে আমাদেরকে, তাই না? তাহলে এখানে দেখা যাক, দি বয়, এই ছেলেটা কি হচ্ছে? হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, যে পরীক্ষাতে ফার্স্ট হয়েছিল। তাহলে কি হচ্ছে? এই যে হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, এখানে কি এই যে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজকে কিন্তু আরেকটা নামেও বলা যায়, সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ। এই নামেও আমরা ডাকতে পারি, কারণ এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ করা হয়। কি হচ্ছে? দ্য বয় হু, এই হুটা কি হিসেবে কাজ করছে? সাবজেক্ট হিসেবে। স্টুড কি হিসেবে কাজ করছে? ভার্ব হিসেবে। তাহলে সাবজেক্ট আছে এবং টেন্স ভার্ব আছে, তাহলে এটা কি হয়ে গেল? এটা একটা ক্লজ হয়ে গেল, তাই না? তাহলে এখানে কি হচ্ছে? দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম ইজ মাই ব্রাদার। এখানে যদি আমরা এই কথাটাকে তুলে আনতে চাই, তাহলে এই পুরো অংশটুকু কাকে মডিফাই করছে? দি বয়কে মডিফাই করছে, নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। এবং যেহেতু সাবজেক্ট এবং ভার্ব উপস্থিত আছে, তাহলে এটা কি হয়ে গেল? এটা একটা ক্লজ হয়ে গেল, অর্থাৎ এই পুরোটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এটাকে যদি আমরা বাদও দিই, দেখো কি হচ্ছে? দি বয় ইজ মাই ব্রাদার, এখানে কিন্তু এটা মানে পুরো অর্থ প্রকাশ করছে, অর্থাৎ এই অংশটুকু দ্য বয় সম্পর্কে নাউনকে আর একটু মডিফাই করে দিল। ওকে, পরেরটাতে আমরা চলে আসি। মাই স্কুল ফ্রেন্ড হু লিভস ইন ঢাকা সেন্ট মি এ গিফট, অর্থাৎ আমার বন্ধু আমাকে কি করেছে? একটা গিফট পাঠিয়েছিল, যে এই মুহূর্তে কোথায় থাকে? ঢাকাতে থাকে, এই কারণে আমরা হু লিভস ইন ঢাকা বলেছি। তাহলে কি হচ্ছে? মাই স্কুল ফ্রেন্ড, এই যে হু রিলেটিভ প্রোনাউন, কাকে মডিফাই করছে? আমার স্কুলের বন্ধুকে। তাহলে এটাও কি করছে? নাউনকে মডিফাই করছে, এই যে সাবজেক্ট এবং এই যে টেন্স ভার্ব। তাহলে এটা কি হয়ে গেল? এটাও একটা ক্লজ হয়ে গেল, এবং যেহেতু নাউনকে মডিফাই করছে, এটা কি ক্লজ? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বুঝতে গেলে অথবা রিলেটিভ ক্লজ বুঝতে গেলে আমাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউনকে মডিফাই করা, যা কিছু নাউন সম্পর্কে তথ্য দিবে সেটাই অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন ক্লজটা কিভাবে আসে? ক্লজের সাথে সাথে আরও একটা শব্দ আমরা জানতে পারি, সেটা হচ্ছে ফ্রেজ। ফ্রেজে কি থাকে না? একটা সাবজেক্ট এবং ভার্ব ওখানে উপস্থিত থাকে না, টেন্স ভার্ব থাকে না আর কি। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, এর পরের ক্লাসে। খুবই ছোট্ট ক্লাস হবে, 5 মিনিটের একটা ক্লাস, ওটা আমি একটা সময় চট করে নিয়ে নেবো তোমাদের জন্য। তাহলে দেখো আমাদেরকে এটা কি করছে? নাউন সম্পর্কে তথ্য দিবে। এই পুরো ব্যাপারটাতে শুধু একটা জিনিস খেয়াল রাখার মতো, এখানেও রিলেটিভ প্রোনাউন বসিয়েছি আমরা, এখানেও রিলেটিভ প্রোনাউন বসিয়েছি, এখানেও নাউনকে মডিফাই করছে, এখানেও নাউনকে মডিফাই করছে, কিন্তু এখানে কোনো আমরা পাংচুয়েশন মার্ক উল্লেখ করিনি। কিন্তু দেখো এখানে কিন্তু একটা পাংচুয়েশন মার্ক উল্লেখ করা আছে, অর্থাৎ কমা উল্লেখ করা আছে, এখানে একটা কমা উল্লেখ করা আছে। যদিও জেনারেলি আমরা যেভাবে পড়াই সেখানে এটাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না যে এখানে কমা বসানোর কোনো প্রয়োজন নাই, কিন্তু কমা তুমি যদি আইএলটিএস পরীক্ষা দিতে চাও, টোফেল দিতে চাও, জিম্যাট দিতে চাও, সেই সকল ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কি প্রয়োজন হবে? এইটা যদি না লিখো, কমাটা ইউজ না করো, তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। ওকে, দেখো এটার একটা ছোট্ট সহজ কথা বলে নিই। দি বয় হু, অর্থাৎ এই বয়টা তাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে। আর মাই স্কুল ফ্রেন্ড, স্কুলে তো অনেকগুলো বন্ধু থাকে, কে থাকে? অর্থাৎ এখানে কিন্তু নন আইডেন্টিফাইং ব্যাপার আসছে, অর্থাৎ যখন আইডেন্টিফাই করা হবে তখন কমা বসবে না, কিন্তু যখন নন আইডেন্টিফাইড ব্যাপার হবে তখন সেখানে কমা বসবে। এটা নিয়ে আমি যখন ডিটেল ক্লাস নেব তখন এটার আরও আলোচনা তোমাদের জন্য আসবে। ওকে, এবারে চলো জেনে নিই অ্যাডভার্ব ক্লজ কি। ওকে, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্বের কাজটা কি? যেমন আমরা জানি যে নাউন বসছে, নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, তেমনি অ্যাডভার্বের কাজ হচ্ছে সেটা একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, একটা ভার্বকে মডিফাই করে, কিংবা অ্যাডভার্বকেই মডিফাই করে, অর্থাৎ এগুলো সম্পর্কে সে তথ্য দিবে। ওকে, কিন্তু অ্যাডভার্ব ক্লজের বেসিক যে কাজটা, সেই কাজটা কিন্তু একটু অন্যরকম। কেমন? যদি আমরা ভাবি যে এইটা কি করে, একটা বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে এই যে ডিপেন্ডেন্ট ক্লজ, এটার একটা সম্পর্ক তৈরি করে। কিভাবে? যদি আমরা এই এক্সাম্পলগুলো দেখি তাহলে আমরা বুঝে যাব। কিন্তু এটা বোঝার আগে আমরা একটু জেনে নিই যে অ্যাডভার্ব ক্লজটা বেসিক্যালি কোন জায়গা থেকে কাজ করে। যেমন অ্যাডভার্বটা কাজ করে হচ্ছে কন্ট্রাস্টের ক্ষেত্রে, কন্ট্রাস্ট বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ এই যে অলদো বসলো, এটা হচ্ছে কন্ট্রাস্ট। অ্যাডভার্বটা আর কি হিসেবে কাজ করতে পারে? অ্যাডভার্বটা কাজ করতে পারে কন্ডিশন বোঝানোর ক্ষেত্রে। যদি আমরা কন্ডিশনের কথা বলি, কন্ডিশনটা কি? ইফ
এখানে আছে। এটা আর কি হিসেবে কাজ করতে পারে? এটা কাজ করতে পারে রিজন হিসেবে, অর্থাৎ কারণ। এই যে আমরা এখানে বসালাম হোয়াই, হোয়াইয়ের পরিবর্তে এখানে কি বসেছি আমরা? বিকজ, অর্থাৎ এই হিসেবে কাজ করতে পারে। আর কি হিসেবে কাজ করতে পারে? আর কাজ করতে পারে হচ্ছে টাইম বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ যখনই আমরা এখানে টাইম বোঝাই, অর্থাৎ টাইম বোঝাতে চাই, টাইম বোঝালে আমরা কি বসাই? হোয়েন বা হোয়াইল বসাই। এইটার ক্ষেত্রেও আমরা কি কাজ করে? অ্যাডভার্ব ক্লজটা কাজ করে, অর্থাৎ অ্যাডভার্ব ক্লজটা একটা বাক্যে কি হিসেবে বসবে? কন্ট্রাস্ট বোঝানোর ক্ষেত্রে বসবে, কন্ডিশন বোঝানোর ক্ষেত্রে, রিজন বোঝানোর ক্ষেত্রে, অথবা টাইম বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাডভার্ব ক্লজটাকে বসাবো। তাহলে এবার আমরা একটা এক্সাম্পল দেখে নিই। অলদো হি প্লেড ওয়েল হি কুড নট উইন, সে জিততে পারলো না। কন্ট্রাস্ট কিন্তু, হ্যাঁ, সে ভালো খেললো, ভালো খেলার পরেও জিততে পারলো না, তাহলে টোটালি কন্ট্রাস্ট হচ্ছে এখানে। কারণ আমরা জানি সাধারণত কি হয়, ভালো খেলছে মানে সে জিতবে, কিন্তু সেখানে এটা হলো না। কি বলছে পরেরটাতে? ইফ ইউ হেল্প মি আই উইল বাই ইউ এ গিফট, আমি তোমাকে তখনই কিনে দিব যখন তুমি আমাকে কি করবে? তখন তুমি আমাকে সাহায্যটা করবে, অর্থাৎ কন্ডিশন বোঝানো হচ্ছে। এটাও কি? এগুলো হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। পরেরটাতে কি বোঝাচ্ছে? আই ওয়েন্ট টু ভিজিট হার বিকজ শি ওয়াজ ইল, কারণ আমি তার সাথে গেলাম। কেন গেলাম? কারণ সে ছিল অসুস্থ। তাহলে বিকজ শি ওয়াজ ইল, এটাও কিসের কাজ করছে? এটা হচ্ছে অ্যাডভার্বের কাজ করছে। এবং টাইমের ক্ষেত্রে যেমন হোয়েন ইট ওয়াজ সামার, যখন সামার ছিল, উই ওয়েন্ট ফর সামার ভ্যাকেশন, আমরা সামার ভ্যাকেশনে গেলাম। তাহলে হোয়েন ইট ওয়াজ সামার, এটা কি হিসেবে কাজ করছে? এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ হিসেবে কাজ করছে। তাহলে আজকের ক্লাসে আমরা কি জানলাম? আজকের ক্লাসে আমরা জানলাম ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছাড়া কোনোভাবেই অর্থ সম্পূর্ণ করতে পারবে না, যেটা আমরা এখানে দেখছি অলদো হি প্লেড ওয়েল ডাজন্ট মেক এনি সেন্স। সিমিলারলি ইফ ইউ হেল্প মি, অথবা আই বিকজ শি ওয়াজ ইল, these sentences are not making any sense. So আমরা যদি ডিপেন্ডেন্ট ক্লজের কথা বলি, ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্টের উপরে পুরোপুরি নির্ভরশীল, এবং এই ডিপেন্ডেন্ট ক্লজটা কয় ধরনের হয়? 3 ধরনের হয়। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। নাউন ক্লজ কি হিসেবে কাজ করতে পারে? নাউন ক্লজ কাজ করে বাক্যে নাউন যেভাবে কাজ করে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে, কিংবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। অ্যাডজেক্টিভ ক্লজ কি হিসেবে কাজ করে? অ্যাডজেক্টিভ ক্লজের কাজই হবে নাউন ক্লজকে মডিফাই করা, সেটা যেখানেই বসুক। সাবজেক্ট হিসেবে বসলে সাবজেক্ট হিসেবে নাউনকে মডিফাই করবে, অবজেক্ট হিসেবে বসলে অবজেক্ট হিসেবে নাউনকে মডিফাই করবে। এবং অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বটা হচ্ছে একটা বাক্যের সাথে আসলে আরেকটা অংশ ডিপেন্ডেন্ট ক্লজটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে তার রিলেশনশিপ বিল্ড আপ করবে, এবং সেটা কিভাবে? কন্ট্রাস্টেড দিয়ে, কন্ডিশন দিয়ে, রিজন দিয়ে, টাইম দিয়ে। সো আজকের মতো এইটুকুই। পরের ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইল, এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অনেক কিছু আসছে তোমাদের জন্য। ভালো থেকো সবাই।